প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা কালকে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে। তো ইতিহাস তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের জন্য এই মুহূর্তে আমি তোমাদের সামনে লাইভ সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপিত হলাম। তো যারা যারা লাইনে আছো একটু কমেন্ট করবে কে কে লাইনে আছো। তো দেখো, তোমাদের যে কালকে পরীক্ষা, তোমাদের যে ইতিহাস ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, তোমরা আশা করি টোটালি তোমরা কমপ্লিট করে ফেলেছো, তোমাদের প্রিপারেশন পুরো ফুললি। তো এই প্রিপারেশনের মধ্যে আমি বলবো তোমাদের, আমি কিছু কোয়েশ্চেন দেবো। আজকে তো একটি ভিডিও দিয়েছি তোমরা জানো। তো যেই কোয়েশ্চেন গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আশা করি এর মধ্যে থেকে তোমরা কালকে অনেক অনেক কোয়েশ্চেন পেয়ে যাবে। তো যারা যারা লাইনে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যেহেতু তোমাদের কালকে পরীক্ষা, তাই আমি কথা বলবো না, সময় ওয়েস্ট করবো না। তো যারা যারা লাইনে আছো অবশ্যই আমাকে একটু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তো চলো দেখে নিচ্ছি তোমাদের কোয়েশ্চেন গুলো কি কি রয়েছে। চলো। আর যারা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছো। তো চলো আমি দেখে নিচ্ছি। দেখো তোমরা, হ্যাঁ, দেখো, তোমাদের আজকে যেই সাজেশনটি উপস্থাপন করলাম এবং লাইভ ভিডিওর মাধ্যমে, সেটি কিন্তু তোমাদের কালকে ইতিহাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইতিহাসের ফোর্থ সেমিস্টার রয়েছে। আর 3 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি। টোটাল মার্কস থাকবে 40। আর রয়েছে তোমাদের টাইম 2 ঘন্টা। দেখো ক বিভাগ থেকে রয়েছে, এই ক বিভাগ থেকে রয়েছে, দেখো প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3 করে থাকবে। আর 3 নম্বর মানে 3 4 12, এখানে থাকবে তোমাদের কিন্তু 4টি কোশ্চেন 3 নম্বরের। তো দেখে নিচ্ছি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, অর্থাৎ আমি বিকল্প প্রশ্ন কিন্তু আমি এখানে তোমাদের দেইনি, জাস্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে দিয়েছি। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু অথবা থাকবে, সেটা তোমরা ভালো করেই জানো। তথাপি প্রথম কোশ্চেন দেখে নিচ্ছি আমি তোমাদের। ইংল্যান্ডের ইংল্যান্ডের পার্লামেন্টে কোন সদস্য 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে অভিহিত করেন? দেখো বেঞ্জামিন, দেখো ডিসরেলি। তো এই বেঞ্জামিন ডিসরেলি, দেখো এই ইংল্যান্ডের পার্লামেন্টে, দেখো 1857 সালে মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসাবে অভিহিত করেন বেঞ্জামিন ডিসরেলি। এরপরে রয়েছে, দেখো একই সঙ্গে 1 নম্বর থাকবে। এর একই সঙ্গে রয়েছে, এই মহাবিদ্রোহের ব্যর্থতার পশ্চাতে কোন কোন দুটি কারণ রয়েছে? মানে মহাবিদ্রোহ যে ব্যর্থ হয়েছিল, মহাবিদ্রোহ যে হেরে গেছিল, বা এই হেরে যাওয়ার কিংবা ব্যর্থ হওয়ার, ঠিক আছে, কারণগুলো কি কি? দুটি কারণ তোমাদের লিখতে হবে। এরপরে সেকেন্ড রয়েছে, আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেকেন্ড কোয়েশ্চেন, রয়েছে, ভারতীয় সংবিধানের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে? খুবই খুবই 99% কিন্তু আসার মতো কোশ্চেন এই কোশ্চেনটি, ঠিক আছে? হোক না তোমাদের 3 নম্বর, হোক না তোমাদের 4 নম্বর, এই কোশ্চেনটি আসার মতো কিন্তু প্রবল প্রবল প্রবল। এরপরে রয়েছে, দেখো তোমাদের সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দে কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? এটি থাকবে তোমাদের 1 নম্বর, কোন কোন দেশের মধ্যে, জাস্ট কয়েকটি দেশের নাম লিখবে। আর স্যার সৈয়দ আহমদ খান ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে, দেখো দ্বিজাতি তত্ত্বের বীজ বপন করেন। দেখো স্যার সৈয়দ আহমদ খান আমাদের ভারতবর্ষের মধ্যে যে দ্বিজাতি, হিন্দু মুসলিমদের মধ্যে যে দ্বিজাতি, সেই দ্বিজাতির বীজ কিন্তু বহন করেছিলেন, মানে বপন করেছিলেন তো স্যার সৈয়দ আহমদ খান, ঠিক আছে? যে সেটা তোমার লিখতে হবে সেটা। আর এরপরে রয়েছে সিমলা চুক্তির শর্ত গুলো পড়ে রাখবে। দেখো আমি এখানে লিখে দিই সিমলা চুক্তি, এই সিমলা চুক্তির কিন্তু শর্তগুলো তোমরা পড়বে। এই কোশ্চেনে কিন্তু আবার পরীক্ষা দেবে। সিমলা চুক্তি হয় টিকা দেবে, না হলে তোমাদের এরকম কোশ্চেন, লেজ জোড়া কোশ্চেন দিয়ে দেবে। এরপরে রয়েছে, দেখো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? মহাবিদ্রোহের কারণ, দেখো মহাবিদ্রোহের মধ্যে কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক কারণ রয়েছে, রাজনৈতিক কারণ রয়েছে, সামরিক কারণ রয়েছে, ঠিক আছে, এবং সামাজিক কারণ রয়েছে। তো অবশ্যই রাজনৈতিক, সামাজিক এবং মানে সামরিক এবং সামাজিক, এই কারণগুলো তোমরা কিন্তু পড়তে হবে। একটা কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষার সময় পাবেই। আমি এটুকু বলে দিচ্ছি, পরীক্ষার সময় কিন্তু তোমরা একটা কোশ্চেন পাবে। হ্যাঁ, ঠিক আছে। তোমরা অনেকে এসএমএস করছো, প্রীতম দাস এসএমএস করছো, দেখো উত্তর আমি দিতে পারছি না, তার কারণ তোমাদের সঙ্গে কথা বলা যাবে না, কালকে তোমাদের পরীক্ষা। তাই আমি তোমাদের লাইভ ভিডিওতে এসে তোমাদের সাজেশন গুলো প্রোভাইড করছি। 5 নম্বরের কোয়েশ্চেনে, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলো আলোচনা করো। দেখো মহাবিদ্রোহ একটু আগে বললাম, মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, সামরিক কারণ, একটি কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে পরীক্ষায়, 3 নম্বর হোক আর 4 নম্বর হোক। এরপরে রয়েছে, দেখো দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্বের মূল ধারণাগুলো কি কি? এই কোশ্চেনও পড়বে, এই কোশ্চেনও ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের এই কোশ্চেন আমি দিয়েছি সাজেশনে।
তোমরা জানো এই সেটটি খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে। এরপরে রয়েছে দেখো নরমপন্থী আর চরমপন্থী। এই নরমপন্থী এবং চরমপন্থী আন্দোলনের তোমরা পড়বে। তবে নরমপন্থী কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল? তবে নরমপন্থী এবং চরমপন্থী যে আন্দোলন, সেই নরমপন্থী এবং চরমপন্থীর মধ্যে দুটি মানে পার্থক্য কিন্তু পড়ে রাখবে। যে কোনো জায়গা থেকে কোশ্চেন পড়লে তোমরা আসতে দিতে পারবে। জালিয়ানওয়াবাগের হত্যাকাণ্ডের কারণ এবং প্রেক্ষাপট কি ছিল? দেখো জালিয়ানওয়াবাগ আমরা জানি জালিয়ানওয়াবাগ 1919 সালে হত্যাকাণ্ড হয়েছিল। সেই জালিয়ানওয়াবাগের হত্যাকাণ্ডের কারণ এবং প্রেক্ষাপট কি ছিল আলোচনা করো। এটা তোমাদের 6 নম্বরও দিতে পারে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 6 নাম্বার হতে পারে, 5 নাম্বার হতে পারে। কিন্তু লেজ-জোড়া কোশ্চেন এর সঙ্গে থাকতে পারে তো ৩ নাম্বার থাকতে পারে, কিংবা এই জালালাবাগের হত্যাকাণ্ডের সঙ্গে 4+2 হতে পারে এরকম। এরপরে রয়েছে সংবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, সেই অবজেক্ট বা সাবজেক্ট তোমাদের লিখতে হবে। ভারতের সংবিধানের প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষের সংবিধান প্রতিষ্ঠা হয়েছিল। সেই উদ্দেশ্যগুলো কি কি? 10 নম্বর কোশ্চেন রয়েছে সংবিধান প্রণয়নে গণপরিষদের উদ্দেশ্যগুলো কি কি? দেখো আমরা জানি গণপরিষদ রয়েছে সংবিধান রচনার ক্ষেত্রে। সেই সংবিধান প্রণয়নে গণপরিষদের উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হবে। এনফিল্ড রাইফেল খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই, ঠিক আছে? এনফিল্ড রাইফেল তোমরা জানো হিন্দু মুসলিমদের মধ্যে বিবাদ এবং গরুর চর্বি এবং শূকরের চর্বি দিয়ে কিন্তু সেই ঘটনা তোমরা জানো। এনফিল্ড রাইফেল বিতর্ক। এরপরে রয়েছে তোমাদের মহাবিদ্রোহের হিন্দু মুসলিম ঐক্যের প্রমাণ। দেখো আমরা জানি মহাবিদ্রোহ যখন হয়েছে সেই মহাবিদ্রোহের সময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটি মেলবন্ধন, একটি ঐক্য, সেই ঐক্যর প্রমাণ তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো মাউন্ট ব্যাটেন। এই মাউন্ট ব্যাটেনের রোয়েদাদ বলতে কি বোঝায়? রোয়েদাদ কাকে বলে? এরপরে রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিভিআই রয়েছে, অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রেখেছি দেখো তোমাদের মাত্র এখানে 14টি দিয়েছি। আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন লিংক থেকে দেখে আসবে। ওখানে কিন্তু লিখে দেওয়া আছে কোন কোন ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারবে। পর পর লেখা আছে কিন্তু যে তোমাদের এই ভিডিও লিংক এটা, এই ভিডিওর লিংক এটা, এরকম কিন্তু রয়েছে। এরপরে হচ্ছে দেখো তোমাদের বিভাগ খ। আহ এখানে রয়েছে দেখো তোমাদের 4 নম্বরে, 4 নম্বরের মধ্যে রয়েছে মানে মার্কস, প্রশ্নের মান থাকবে 4, 5টি করতে হবে 20। 20-র মধ্যে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর বিকল্প। আমি কিন্তু কোনো বিকল্প রাখিনি, সরাসরি তোমাদের আমি মানে প্রশ্নগুলো ডাক নাম্বার অনুসারে কিন্তু করেছি, ঠিক আছে? এখানে কিন্তু বিকল্পের কোনো কিছু সিন নেই। ওকে, তো আমি দেখে নিচ্ছি তোমাদের। তাও স্যার ভূগোল সাবজেক্টটা লাইভ করান? হ্যাঁ করাবো, অবশ্যই করাবো। আহ রিয়েলমি ট্যাব, ওকে, ঠিক আছে। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের মহাবিদ্রোহের ফলাফলগুলো কি কি? আমরা জানি যে মহাবিদ্রোহ হয়েছিল, সেই মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফলগুলো কি ছিল? হ্যাঁ, ব্যাখ্যা করো। অর্থাৎ 4 নম্বরে থাকবে। এরপরে রয়েছে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পশ্চাতে সামাজিক প্রেক্ষাপট কতখানি? একটু আগেই তোমাদের বলেছিলাম যে মহাবিদ্রোহের সামাজিক, সামরিক এবং রাজনৈতিক কারণগুলো তোমাদের কিন্তু ব্যাখ্যা করতে হবে। একটি কোশ্চেন কিন্তু থাকবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ মুসলিম সমাজের আধুনিকরণের আলিগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। দেখো এই কোশ্চেনটি ভিভিআই, এই আলিগড় থেকে কিন্তু তোমাদের একটি কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পাচ্ছ। এরপরে রয়েছে দেখো তোমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা মূল্যায়ন করো। দেখো হিউম বলেছে এই হিউমের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা জানি জাতীয় কংগ্রেস যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা কি ছিল তা মূল্যায়ন করতে হবে। আজ 5 রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো 4 নম্বরে। দেখো ভারত ছাড়ো যে আন্দোলন, সেই আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা কিরকম ছিল, সেই ভূমিকাগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। আলিপুর বোমা মামলা, আমি আলিপুর বোমার মামলা সম্পর্কে একটি টিকা লেখো। তারপর রয়েছে, এটাও কিন্তু আমি ডবল স্টার দিয়েছি তোমাদের। চম্পারণ সত্যাগ্রহ, এটিও আমি ডবল স্টার দিয়েছি। তারপর রয়েছে তোমাদের মহারানী ঘোষণাপত্র, এটি আমি ট্রিপল স্টার দিচ্ছি। মহারানীর ঘোষণাপত্র। এরপরে রয়েছে তোমাদের দেখো গান্ধীজির ডান্ডি অভিযান সম্পর্কে ব্যাখ্যা করো। জাস্ট একটি ট্রিপল মানে একটি স্টার। অপারেশন সার্চ লাইট, ভিভিআই অনেকবার তোমাদের সাজেশনে বলেছি অপারেশন সার্চ লাইট কি। আর এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মধ্যে। 95% কিন্তু প্লাস উপরে আসার মতন। অপারেশন সার্চ লাইট
এরপরে রয়েছে দেখো ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এবং কর্তব্যগুলো কি কি। দেখো ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার বা মৌলিক কর্তব্যগুলো, এই কর্তব্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। 99% কিন্তু এই কোশ্চেনটি আসার মতন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলো কি কি, আগের ভিডিওতে আমি বলেছিলাম, আজকে দুপুরে যে ভিডিও দিয়েছি। এরপরে রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি কি। দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা জানি 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 সালে হয়। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, কি উদ্দেশ্যে আমাদের ভারতবর্ষে 5 বছর পর পর যে 5 প্ল্যান করা হয়েছিল, ঠিক আছে, পঞ্চবার্ষিকী 5 ইয়ার প্ল্যান, এই 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কি উদ্দেশ্য, এর পেছনে কারণ কি, সেই উদ্দেশ্যগুলো তোমাদের লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা আহ, বলা কতদূর যুক্তিসঙ্গত। দেখো সিপাহী বিদ্রোহকে যে আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলবো, সেটি তোমাদের কাছে কতদূর কিরকম মনে হয়, সেটা তোমাদের যুক্তিযুক্ত ভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে 13 নম্বরে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী, একটু আগে বলেছিলাম নরমপন্থী এবং চরমপন্থী আন্দোলনের মধ্যে বা চরমপন্থীদের মধ্যে আর কি, আন্দোলন বলা ভুল হবে, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে যে পার্থক্যগুলো, সেই পার্থক্যগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বাংলাদেশ থেকে কিন্তু একটি কোশ্চেন থাকবেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আহ মুক্তিবাহিনীর ভূমিকা আলোচনা আলোচনা করো, ঠিক আছে। অথবা ভারতবর্ষ মানে মানে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ক্ষেত্রে ভারতের ভূমিকা উল্লেখ করো, কিংবা ইন্দিরা গান্ধীর ভূমিকা উল্লেখ করো, ঠিক আছে। আর স্যার মানকেশ তোমরা রয়েছে, তোমরা জানো, সেই মানকেশের ভূমিকাও তোমাদের লিখতে হবে, সেটা জানো তোমরা। গুরুত্বপূর্ণ সেই আম, কর্নেল কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই 1971 সালের যুদ্ধের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন, কেন করেছিলেন লিখতে হবে। তারপরে ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো, আর ডবল স্টার দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের বিভাগ বিভাগ গয়ের মধ্যে আমি কালকে তোমাদের 4টি কোশ্চেন বলেছি, তো আজকে আমি তার মধ্যে থেকে 3টি কোশ্চেন বলছি। তার মধ্যে 2টি কোশ্চেন এখানে আছে, কালকে যেগুলো আমি তোমাদের করেছি তার মধ্যে কিন্তু 2টি কোশ্চেন কিন্তু এখানে আছে। তো আমি দেখে নিচ্ছি, প্রতিটি প্রতিটি প্রশ্নের মান কিন্তু 8 করে, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে তোমরা, সরাসরি কিন্তু 8 কিন্তু নাও থাকতে পারে, ঠিক আছে। সরাসরি কিন্তু 8 নাও থাকতে পারে, 5+3 হতে পারে, 6+2 হতে পারে, ওকে, 4+4 হতে পারে, এরকম হতে পারে। এটা মাথায় রাখবি যে একদম ডিরেক্ট তোমাদের 8 নাম্বারে কোশ্চেন হবে এমন কিন্তু নয়। চলো, রয়েছে তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন একটি থাকবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের পূর্বে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনীর কর্মধারার মূল্যায়ন করো, বা আজাদ হিন্দ বাহিনীর অবদান উল্লেখ করো। সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বা আজাদ হিন্দ বাহিনীর আম, আহ, আহ, কি বলা যায়, অবদান উল্লেখ করো, ঠিক আছে। এর সঙ্গে তোমাদের থাকতে পারে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের ব্যর্থতার কারণগুলো, ব্যর্থতা কি সুনিশ্চিত ছিল, তো ব্যর্থতার অথবা নৌ বিদ্রোহের কারণগুলো, কারণও তোমরা পড়বে, সঙ্গে ব্যর্থতাও কিন্তু পড়বে। এই কোশ্চেনটি আসার মতো কিন্তু কোশ্চেন, অর্থাৎ সুভাষচন্দ্র বসু আর নৌ বিদ্রোহ কিন্তু আসার মতো কোশ্চেন, এখান থেকে একটি না একটি পাবেই। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোশ্চেন, অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিত এবং কারণগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো, ঠিক আছে। আর এই আরেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ তোমাকে রেখেছি, প্রথম কোশ্চেনটি আর 8 নম্বর কোশ্চেনটি, আলিগড় আন্দোলনের দেখো সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব তোমাদের ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো এগুলো ছিল কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আহ একটি সেট। আশা করি এই সেট থেকে তোমরা কিন্তু অনেক অনেক কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে আশা করি। তবে তোমরা তোমাদের কালকের পরীক্ষার জন্য তোমাদের সতর্ক করে দিচ্ছি এই জন্যই, তোমরা দুই একটি কোশ্চেন যদি তোমরা 40, ধরো তোমাদের 40 নম্বরে পরীক্ষা হবে, 40-এ তুমি পেয়েছো 37 কমন পেয়েছো, আর তুমি 3 নম্বর তুমি কমন পাওনি, তুমি কি ছেড়ে দেবে? যে কোনো তোমার মন যা চায়, তোমার মাইন্ডে যা আসে আসে, তুমি সেটাই কিন্তু তুমি ওখানে কিন্তু লিখে দিয়ে আসবে, অর্থাৎ যা তোমার মনে চায় তাই তুমি লিখে দিয়ে আসবে। তার কারণ তোমাকে কোশ্চেন লিখে দিয়ে আসতে হবে, তোমাকে সাদা খাতা রাখলে হবে না, ভরাট করতে হবে। তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, 40 নম্বরের পরীক্ষা এর মধ্যে কিন্তু কেউ কোনো কোশ্চেন ছাড়বে না।
37 নাম্বার কি 35 নাম্বার করবে? নো। 32 নাম্বার করবে? না। তোর 38 নাম্বার করবে? না। তোমরা ফুললি 40 নাম্বারে করে আনসার করে দিয়ে আসবে। তার কারণ ওই 40 নাম্বার তোমরা যদি আনসার করতে পারো, তাহলে তোমরা কিন্তু মোটামুটি ভালো র‍্যাংক তুলতে পারবে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলছি, 40 নাম্বারের মধ্যে তোমার 38 তুমি লিখতে পারলে, ২ নাম্বার ছেড়ে দেবে? না। সেখানে কিন্তু আরো ২ নাম্বার কিন্তু তুমি যেইভাবে হোক তুমি লিখে দিয়ে আসবে। আর লাস্ট আমি আজকে পরিশেষে লাইভ এই ভিডিওর শেষে একটি কথাই বলব, তোমাদের 40 নাম্বার যখন লেখা কমপ্লিট হয়ে যাবে, আমি বলব তোমরা আরেকটি এক্সট্রা কোয়েশ্চেন তোমরা লিখে দিয়ে আসবে। যে যেকোনো জায়গা থেকে হোক না কেন, তোমরা একটি ৩ নাম্বার কিংবা ৪ নাম্বারের যেকোনো জায়গা থেকে একটি এক্সট্রা কোয়েশ্চেন, তোমাদের 40 নাম্বার কভার হয়ে গেছে, লেখা হয়ে গেছে। তারপর আমি বলব লাস্ট একদম শেষের দিকে এক্সট্রা আরেকটি কোয়েশ্চেন দাগ নাম্বার দিয়ে লিখে দিয়ে আসবে। দেখবে তোমাদের নাম্বার কিন্তু ক্যারি করবে। এটি কিন্তু এক ধরনের আম খারাপ কাজ। ও চুরি কাজ। মানে চুরি বিদ্যা। তো আমি যাদের ইচ্ছা হবে করবে। কিন্তু আমার কথা তোমরা নেগেটিভ মাইন্ড এ নেবে না। এটা আমি তোমাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট। আমার কথা আমি তোমাদের জানালাম। আর তোমরা কালকে সবাই ভালোভাবে পরীক্ষা দিও এই আশাই কামনা করি। আর সবাই সমস্ত কোয়েশ্চেন আনসার করে দিয়ে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। টাটা, বাই। আর সেই সঙ্গে তোমাদের ভূগোল আর পরিবেশবিদ্যার জন্য লাইভ ক্লাস থাকবে। অসংখ্য লাইভ থাকবে, অসংখ্য সাজেশন থাকবে এবং উত্তর থাকবে। টাটা, বাই।